আসসালামু আলাইকুম। আমরা আজকে ক্লাসিক্যাল মেকানিক্সের দ্বিতীয় অধ্যায়ের ক্যাটেনারি সমীকরণটা দেখব, অর্থাৎ ন্যূনতম তল। আমরা এর পূর্বের লেকচারে কিন্তু ন্যূনতম দূরত্ব দেখেছিলাম, আজকে ন্যূনতম তলটা দেখব। তো এইটা আমরা কি করছি, প্রথমে একটু নোট আকারে সাজিয়ে নিয়েছি, আমাদের তো লিখতে হবে পরীক্ষায়। তো আমরা এখান থেকে লেখা শুরু করব অ্যান্সার, এবং এই পাশে চিত্রটা এঁকে দিব। হ্যাঁ, ওকে। তো এখন বিষয়টা হচ্ছে আমাদের আচ্ছা, এইখানে আমি একটু পরে দিই তাহলে সুবিধা হবে। ধরি একটি বক্ররেখার দুটি প্রান্ত। একটা বক্ররেখা কীরকম হতে পারে, যেমন এইরকম একটা বক্ররেখা হতে পারে। হ্যাঁ, এখন এই বক্ররেখার এইটা একটা প্রান্ত এবং এইটা একটা প্রান্ত। হ্যাঁ, এই প্রান্ত হচ্ছে x1, y1, আর এই প্রান্ত হচ্ছে x2, y2। তো এখন দুইটা প্রান্তকে y অক্ষ সাপেক্ষে, এখন আমি যদি এটাকে তিনটা অক্ষ বিবেচনা করি, এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এটা হচ্ছে z, তাহলে এই তিনটা অক্ষ মধ্যে আমরা y অক্ষ, এই রেখাটাকে y অক্ষ বা y অক্ষের সাপেক্ষে আবর্তন করে, তার মানে এই রেখাটাকে আমি কি করব, এই পাশে আইন না এইভাবে কি করব, রাখবো। এখন আমার বোর্ড হচ্ছে দ্বিমাত্রিক, আমি আসলে বিষয়টা এরকম যে এই রেখাটাকে এইভাবে ঘুরে চারদিকে ঘুরাইতে হবে, এরকম চারদিকে ঘুরে একবার আনতে হবে। তাহলে ও যেই একটা শেপ ধারণ করলো, সেই শেপের কারণে কিন্তু একটা তল সৃষ্টি হয়। তো আমি মনে করলাম যে এখানে ওকে আমরা ঘুরে আনছি, ঠিক আছে। ফলে দেখুন ও কিন্তু আমাদের যে একটা শেপ দিবে, এই শেপের কারণে কিন্তু দেখেন এই যে একটা উপরের পাশে যে একটা তল, এটা একটা তল সৃষ্টি হয়েছে, নিচে আরেকটা তল সৃষ্টি হয়েছে, এবং তার মাঝখানে যে এই যে একটা স্ট্রাইপ, এই স্ট্রাইপও একটা এখানে একটা তল সৃষ্টি হয়েছে। অর্থাৎ আমি এটা চাইলে প্রত্যেকটা ধাপে ধাপে এক একটা তল চিন্তা করতে পারি। এখন আমার কথা হচ্ছে এইখানে হচ্ছে আমার তলটা ক্ষুদ্র, এবং এইটা হচ্ছে সর্ববৃহৎ বা বড়। তো আমরা এর মাঝামাঝি একটা তল নিব, এবং সেই তলটার জন্য আমরা যেই সমীকরণটা নিয়ে আসব, সেই সমীকরণটাই হবে আমাদের এই রকম একটা, মানে একটা রেখাকে যদি ওয়াই এর সাপেক্ষে আবর্তন করি, তাহলে তার ক্ষুদ্রতম যেই তলটা সেটাই নির্দেশ করবে। ওকে, কারণ আমরা দেখছি যে অয়েলারের সমীকরণের মধ্যে যদি আমরা কোনো একটা রেখার দৈর্ঘ্য বা দৈর্ঘ্যকে যদি আমরা এর পূর্বের লেকচার যেটা দেখছি, দৈর্ঘ্যকে আমরা অয়েলারের সমীকরণে ইউজ করার ফলে সে কিন্তু আমাদের একটা ক্ষুদ্রতম দূরত্ব দিছিল y = mx + c। অর্থাৎ আমরা দিয়েছিলাম একটা বক্ররেখা, কিন্তু পরবর্তীতে সে আমাকে স্ট্রেট লাইন দিয়েছিল অ্যান্সারে। ঠিক একইভাবে যদি আমরা এইটার ক্ষেত্রেও অয়েলারের সমীকরণ ইউজ করি, তাহলে আমাদের যেহেতু এখানে বৃহত্তম তল আছে, ক্ষুদ্রতম তল আছে, এবং এখানে এটাকে আমরা মাঝামাঝি একটা তল ধরতে পারি দৈর্ঘ্যের হিসাবে, মানে ক্ষেত্রফলের হিসাবে। তাহলে এই ক্ষেত্রফলের আমি যেটাই নেই না কেন, আমি অয়েলারের সমীকরণ ইউজ করলে দেখা যাবে আমাকে ও একবারে ক্ষুদ্রতম একটা তলই আমাকে অ্যান্সার হিসাবে দিবে। ওকে, আর সেটি হবে আমাদের ক্যাটেনারি সমীকরণ। এটাকে আরেকটা প্রশ্নের ধরন হতে পারে যে ক্যাটেনারি সমীকরণ নির্ণয় করো, অথবা ন্যূনতম তল নির্ণয় করো, এরকম প্রশ্নটা দুইভাবে হতে পারে। তো যাই হোক, এইটুকু আমরা এখানে লিখা। তো ধরা যাক ওয়াই অক্ষের সাপেক্ষে ডিএক্স দৈর্ঘ্যের, এই যে প্রথমে যেই আমি রেখাটা নিয়েছিলাম, এইটা হচ্ছে ডিএস দৈর্ঘ্যের বৃত্তচাপ। বৃত্তচাপ বলতে এইখানে একটা বৃত্তচাপের মতো চিন্তা করা যায়, কারণ আমরা এই একটা দাগ, এইটাই কিন্তু একটা বৃত্তচাপ। হ্যাঁ, তার একটা কেন্দ্র আছে, ফলে ওকে যদি আমরা একটা নির্দিষ্ট ব্যাসার্ধ বজায় রেখে যদি ওকে একটা সার্কেল তৈরি করতাম, মানে চারপাশে ঘুরিয়ে আনতাম, তাহলে একটা সার্কেল দিত। ফলে আমরা এই অংশটুকুকে বৃত্তচাপ বলতে পারি নাকি। তো ঠিক এইটাই আর কি লেখা এখানে। আপনি এটাকে এইভাবে বাঁকানো নিয়ে একবারে বৃত্তর মতো নিতে পারতেন। আচ্ছা, ফলে এই বিন্দুতে একটি স্ট্রাইপ তৈরি করে, এই যে আমি একটু আগে বলছিলাম, এটা হচ্ছে এ বিন্দু। ওকে, এই বিন্দুতে যে একটা তল সৃষ্টি করতেছে, দেখুন হিসাব, মানে এইখানে এই রেখাটার এই জায়গায় মনে হইতেছে যে একটা ক্ষুদ্রতম অংশ এবং বৃহত্তম অংশের দুইটার একবার একটা পয়েন্ট, চরম পয়েন্ট ধরতে গেলে আমরা বলতে পারি যে বৃহত্তম অংশের এই পয়েন্টটা এখান থেকে বৃহত্তম শুরু হচ্ছে, আবার আমরা বলতে পারি যে এইখান থেকে নিচের দিকে ক্ষুদ্রতম শুরু হচ্ছে। এই জন্য এটাকে স্ট্রাইপ বলা হচ্ছে। মানে স্ট্রাইপ মানে পট্টি, পাল্লা টাইপের একটা, মানে পট্টি এই জায়গায় বোঝাচ্ছে একটা তল আর কি। ওকে, এটা আসলে তেমন কিছু না। তো যে স্ট্রাইপটা তৈরি হয় এই যেটা, তা ওয়াই অক্ষ থেকে এক্স দূরে, মানে ওয়াই অক্ষ বলতে কি, আমার এই যে ওয়াই অক্ষ থেকে এক্স দূরে,
এই এক্স দূরে মানে এই বিন্দুর যে স্ট্রাইপটা সেই স্ট্রাইপটা এইখান থেকে এই যে এই মাছ বরাবর আর কি আমি উপরে দেখাচ্ছি এক্স দূরে স্ট্রাইপের তল ক্ষেত্রের ক্ষেত্রফল মানে তাহলে স্ট্রাইপটা যে স্ট্রাইপটা গঠন করলো এটার তলটা কীরকম হবে এইটা তো আমার ওয়াই অক্ষের সাপেক্ষে একটা বৃত্ত তাহলে এই তলটা অবশ্যই একটা বৃত্ত নাকি তো বৃত্তের ক্ষেত্রফলটা আসলে কি বৃত্তের ক্ষেত্রফল এইখানে সরি বৃত্ত না এই তলটা আসলে কি এই তলটা হচ্ছে এইখানে খেয়াল করেন এখানে হবে 2πx হবে তার পরিধি এবং আমরা এই যে ডিএসটা এই ডিএসের কারণে এইখানে যেই ডিএসটা সেটা হবে আমাদের এক্স ডিএস ওকে এখানে হবে এক্স ডিএস তো পরবর্তীতে আমরা কি করব এই ডিএস এর মানটা আমরা কিন্তু জানি সেটা হচ্ছে কি আমাদের এর পূর্বের লেকচারে আমরা দেখেছিলাম ডিএস ইকুয়ালস টু √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ইন্টু ডিএক্স এইটা কিন্তু আমরা জানি ডিএস এর মান এটা কিভাবে বের হয় এটা আপনারা ডিটেইলসলি দেখে নেবেন পূর্বের ক্লাস থেকে ওকে তো এখন এই স্ট্রাইপের যেই তলক্ষেত্র এই তলক্ষেত্রের ক্ষেত্রফলটা হবে 2πx dx ওকে আচ্ছা তো এখন আমরা মোটামুটিভাবে সমাধানে চলে যাই সমাধানে যদি আমি চলে যেতে চাই এখন তাহলে আমাকে কি করতে হবে প্রথমে এই তলক্ষেত্রের ক্ষেত্রফলটা লিখে নিতে হবে সেটা হবে 2π আমরা বলছিলাম যে ওয়াই অক্ষের সাপেক্ষে এক্স দূরে এই জন্য এক্স আর আমাদের যেই বক্ররেখার ক্ষুদ্র অংশ যেটা সেটাকে আমরা ডিএস বলতেছি ডিএস ওকে বক্ররেখার জন্য তো এইটা এখন আমাদের কি করতেছে এই ডিএস পরিমাণ রেখার জন্য আমাকে কি দিতেছে আমাকে ক্ষেত্রফল দিতেছে কারণ এই যে তলের আর কি এই তলটার ক্ষেত্রফল দিতেছে এখন ডিএস এর মানটা তো আমরা এর আগের লেকচারে দেখে আসছি কিভাবে আসে তাহলে এক্স ডিএস এর মান হচ্ছে এরকম যে 1√1 প্লাস ওয়াই ডট স্কোয়ার ডিএক্স এই ডিএক্সটাকে আমি পিছনে না লিখে সামনে লিখে দিলাম এটা যেহেতু গুণ আকারে আছে তাই এটা লেখা যায় ওকে আমার সুবিধা হচ্ছে তাই আমি এভাবে লিখে দিলাম আপনারা পিছনেও লিখতে পারেন সমস্যা নেই এখন এইটাকে কি করা যায় এই অংশটুকুকে আমরা এখন এই অংশটুকু চাইলে তাহলে একটা কাজ করতে পারি এটা হচ্ছে শুধু এই অংশের জন্য ওকে এই অংশের জন্য এখন এই অংশের বিষয়টা হচ্ছে আপনারা এই যে রেখাটা এই রেখাটার আমি যেটুকু যে স্ট্রাইপের যে তলটা এই তলটার জন্য যেই উচ্চতা সেইটাকে আমি ডিএস ধরছি হ্যাঁ আর এই সম্পূর্ণ যে রেখাটা সেটা হবে আমাদের ডেল আই বা সম্পূর্ণ রেখাটা আই ঠিক আছে তো আমরা কিন্তু এর আগে যেই অঙ্কটা করেছিলাম সেখানে কিন্তু আমরা এইভাবে ধরে নিয়েছিলাম এইটুক ডিএস এতটুকু ডিএস ধরে নিয়েছিলাম ডিএক্স ডিওয়াই এতটুকু ডিএস ধরে নিয়েছিলাম তো ওইটা আমাদের যেহেতু লম্ব বরাবর ছিল এই জন্য এটা দৈর্ঘ্য বরাবর কিন্তু আমার যেহেতু ক্ষেত্রফল এই জন্য আমি ওই তলের জন্য যতটুকু দরকার সেটাই ডিএস ধরতেছি ওকে যেহেতু আমার ন্যূনতম তল দরকার ওকে সম্পূর্ণ রেখাটা কিন্তু ডিএস না এটা আপনারা কনফিউশনে পড়েন না তাহলে এখন এইটা হচ্ছে আমার প্রথম লেকচারে জানি আমরা ডিএস এর মান এটা আসে কিভাবে দেখানো যায় তাহলে আমরা একটা কাজ করতে পারি তাহলে মোট ক্ষেত্রফল আমরা লিখতে পারি মোট ক্ষেত্রফল কি মোট ক্ষেত্রফলটা কি হবে এইটাকে সমাকলন করলে কিন্তু এই যে এই 0 থেকে এই পর্যন্ত মানে এই নিচের রেখা থেকে এই রেখা পর্যন্ত সম্পূর্ণ রেখাটাকে সমাকলন করলে আমরা বলতে পারি যে 1 থেকে 2 সীমার মধ্যে 1 থেকে 2 সীমার মধ্যে যদি সমাকলন করি তাহলে আমরা একটা কাজ করতে পারি এখানে 2π যেহেতু আমাদের ধ্রুবক তাই আমরা এটাকে বাইরে লিখে দিতে পারি সমাকলনের বাহিরে 2π বাহিরে থাকে কি x আমাদের থাকে √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার আর এই যে ডিএক্সটা পিছনে এটা আপনার পিছনে লিখলেও হবে এখানে না লিখলেও চলবে সমস্যা নেই এটা পিছনে লিখে দিই ডিএক্স ওকে তো এখন এটার দিকে যদি আমরা লক্ষ্য করি একটা জিনিস খেয়াল করতে পারছি সেটা হচ্ছে আমার এইখানে কিন্তু এই এক্স সহ এই ভিতরের অংশটুকু এখন ফাংশন নির্দেশ করতেছে এর পূর্বের লেকচারে কিন্তু আমাদের শুধু এক্সটা ছিল না এইটুকু ছিল
আপনারা ওইখানে যে মানে যদি চান ভালো করে দেখতে পারবেন যে শুধু এইটুকু ফাংশন ছিল। এখন যেহেতু এক্সট্রা একটা রাশি আছে আমার সাথে, ওকেও ফাংশন হিসেবে নিতে হবে। তো আমরা চাইলে এখন লিখতে পারি এখানে এফ সমান কি হবে, এক্স √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। এইটুকু হবে আমার এই যে ফাংশনটা, এইটুকু হবে আমার ওই যে ভিতরে যে ফাংশনটা। এখন এই যে ফাংশনটা আমি পেলাম, এটাকে কি করতে হবে, আমার অয়েলারের সূত্রে ইউজ করতে হবে, ডি ডি এক্স অফ ডেল এফ বাই ডেল ওয়াই ডট মাইনাস ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 0। এই সূত্রে ইউজ করতে হবে। তো আমার দরকার কি, ডেল ডেল এফ বাই ওয়াই ডট এবং ডেল ডেল ওয়াই এফ বাই ওয়াই ডেল ওয়াই। ওকে, এই দুইটার মান দরকার। তো এই দুইটার মান কাকে, এই যে এফ ফাংশনকে, এই ফাংশনকে যেহেতু এটা ফাংশন, এটাকে আমাকে করতে হবে। তাহলে আমরা ডেল ডেল এফ এটাকে নিই প্রথমে। তাহলে ডেল ডেল এফ বাই ওয়াই ডট এটাকে করলে হয় কি, এক্স ওয়াই ডট ডিভাইডেড বাই √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। ওকে, এটা হয়ে যায়। আর এই পিছনেরটুকু করলে কি হয়, এবং ডেল ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়ালস টু 0 হয়ে যায়। এটার কারণ কি, কারণ এইখানে দেখেন ওয়াই এর কোনো এক্সট্রা রাশি নেই, এখানে ওয়াই ডটের রাশি আছে। ফলে উপরেরটার ক্ষেত্রে ওর ডিফারেন্সিয়াল পার্শিয়াল ডেরিভেটিভ হয়েছে, কিন্তু নিচেরটার ক্ষেত্রে দেখুন এখানে এক্স আর এখানে ওয়াই ডট। তো এক্স ওয়াই ডট আর ওয়াই কিন্তু এক জিনিস না, ফলে এখানে কোনো ওয়াই এর রাশি নাই, ফলে সম্পূর্ণটা 0 নিচেরটা। কিন্তু বিষয়টা হচ্ছে উপরেরটা এটা কিভাবে আসলো, এটা হচ্ছে প্রথম লেকচারে কিন্তু আমরা এটা দেখাইছি যে এটা কিভাবে আসে। তারপর আমি এখানে একটু বলে দিতেছি। বিষয়টা হচ্ছে এই রাশিটা এফ কে, তাহলে এফ এর রাশিটা ছিল আমাদের এক্স। এখন আমি রুট না লিখে যদি 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার এখানে হাফ লিখে দিতাম, এই যে এই ফাংশনটাকে রুটটার পরিবর্তে আমি হাফ লিখতে পারি। তো ওকে ডেরিভেটিভ করলে কি হয়, এক্সটা যেহেতু ওর জন্য এখন কনস্ট্যান্ট, বিষয়টা হচ্ছে ডি ওয়াই ডট এইটার সাপেক্ষে আমাকে করা হচ্ছে অঙ্কটা। ওকে, এই জন্য ওয়াই ডটের কারণে এক্সটা কিন্তু আর তার চলক না, পার্শিয়াল ডেরিভেটিভ হিসেবে এটা ধ্রুবক হিসেবে বাইরে চলে আসলো। এইটার পাওয়ারটা কি আছে, পাওয়ারটা আছে হাফ, এটা গুণ আকারে নিচে আসবে, আর যা আছে তা লিখে তার পাওয়ারের থেকে এটা থেকে 1 বিয়োগ করা। তাহলে হাফের থেকে প্লাস হাফের থেকে 1 বিয়োগ গেলে থাকে মাইনাস হাফ। ওকে, এইটুক গেল। এখন শুধু পাওয়ারের কাজ গেছে, তাহলে ভিতরে কিন্তু আবার আমার ওয়াই ডটের একটা রাশি রয়ে গেছে। তাহলে ইনটু, তাহলে এই ওয়াই ডটের পাওয়ারে আছে 2, 2টা সাইডে চলে আসবে সামনে গুণক আকারে, আর ওয়াই ডটের পাওয়ার থেকে 1 কমে গেলে থাকে 1, 1 না লিখলেও চলে। তাহলে এইবার দেখেন এই টু কাটা যায়, তাহলে আমার থাকে কি এক্স ডট এক্স এবং ওয়াই ডট। এখন এইটা তো মাইনাসের, তো আমি যদি নিচে লিখি তাহলে এইভাবে হয় 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার, এই যে এইবার প্লাস হাফ হয়ে যায় নিচে লিখলে। এখন আমি হাফও লিখতে চাচ্ছি না, আমি জানি হাফের পরিবর্তে আমি কি লিখতে পারি, রুট লিখে দিতে পারি। এই তো বিষয়টা। তো এবার দেখেন আমি কিন্তু এইটাই লিখছি এখানে। তো এই জিনিসগুলা আপনারা আশা করি বুঝতে পারছেন। তো সব সময় হয়তো এরকম ডিটেলসলি ভেঙে করানো যায় না। আমার যদি পূর্বের লেকচারে এরকম থাকে কিছু, আমি সেখানে এরকম কিছু ক্যালকুলেশন স্কিপ করে যেতে পারি, যে এইখানে যেতে চাইছিলাম, তবে অনেকের হয়তো এটা কনফিউশন লাগতে পারে, সামনে একটা এক্স আসে, এই জন্য আমি দেখাই দিলাম। তো এতটুকু আমাদের তো হয়েছে। এবার আমরা কি করব, আমরা লিখতে পারি যে অয়েলারের সমীকরণ থেকে পাই, অয়েলারের সমীকরণ হতে পাই অনেক। অয়েলারের সমীকরণটা কি ছিল আমাদের, ছিল dx ডেল এফ বাই ডেল ওয়াই ডট মাইনাস ডেল এফ বাই ডেল ওয়াই ইকুয়াল টু 0। এই তো এখন এই মানগুলো আমরা ইউজ করবো। দেখুন পিছনের মান 0, তাহলে ওইটা টোটাল 0 থাকে আমার কি dx। এখন এইটার মান কিন্তু আমরা আগে বের করে রাখছি, এই এইটুকু অংশ আমরা বসে দেবো এক্স ওয়াই ডট ডিভাইডেড বাই √1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। আর এই পাশে যেহেতু এটার মান 0, তা 0 আর মাইনাস এটা না লিখলেই কি আমরা টোটাল 0 লিখে দিতে পারি না। এই অংশ থেকে 0টা মাইনাস হয়েছে, আসলে
এটার মান আর কিছু নেই, ভ্যালু নেই, শুধু এইটুকু আর সমান 0 পড়ে থাকে। এখন আমি চিত্রটা মুছে দিতে চাই, এটা আমার দরকার নেই, এটা আপনার খাতায় তুলে নেবেন ফার্স্টে যখন করবেন। তো এখন এইটা আমরা কিভাবে কি করতে পারি, দেখুন এই পাশে ডেরিভেটিভ আছে, ওই পাশে 0, তার মানে কি এটাকে আমি এই ডেরিভেটিভ মানে ddx সে উঠাই দিয়ে এই পাশে ধ্রুবক লিখতে পারি নাকি। তাহলে x y ডট ডিভাইডেড বাই 1 প্লাস y ডট স্কোয়ার সমান ধ্রুবক। এখন এই ধ্রুবকটাকে আমি এই ধরতে পারি না, আগের অঙ্কে আমরা এইভাবে করেছিলাম যে একটা ধ্রুবকটাকে আমরা এই ধরে ফেলি। এইবার এই পাশে যদি আমি এটাকে যদি স্কোয়ার করি, বর্গ করি, তাহলে কি হয়, এক্স স্কোয়ার আর ওয়াই ডট স্কোয়ার হয়ে যায়। মার্কারটা চেঞ্জ করে দিই। বর্গ করলে কি হয়, বর্গ করলে হয় এক্স স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার, আর নিচে কি চলে আসে, তাহলে নিচে এই রুটটা শুধু চলে যায়, তাহলে 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার থেকে যায়। এই পাশে যেহেতু ধ্রুবকটা এ ধরছি, তাহলে এর উপর স্কোয়ার চলে আস। এই তো এখন আমি এই পাশে চলে আসি, তো এই অংশটুকুকে আমি এই পাশে নিয়ে আসতেছি। এখন এই রাশিটাকে আমি এই পাশে নিব, তাহলে এই পাশে থাকে কি আমাদের এক্স স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার ইন্টু 1 প্লাস ওয়াই ডট স্কোয়ার। এই তো এই নিচের রাশিটা ওই পাশে নিলে গুণ হয়ে যায়, আর এটা যেইভাবে আছে সেভাবে থেকে যায়। এখন এ দিয়ে এইটাকে গুণ, তাহলে এক্স স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার সমান এ স্কোয়ারকে 1 দিয়ে গুণ দিলে এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার আর ওয়াই ডট স্কোয়ার হয়ে যায়। এটা দিয়ে এটা ভিতরটা গুণ। এইবার এই এ স্কোয়ার ওয়াই ডটের রাশি এই পাশে নিয়ে আসতে হবে আমাদের। ওয়াই ডট নিয়ে আসলাম, মাইনাস প্লাস আছে, মাইনাস হয়ে যাবে এ স্কোয়ার ওয়াই ডট স্কোয়ার, আর এই পাশে শুধু এই স্কোয়ারটা পড়ে থাকবে। এখন এইখান থেকে ওয়াই ডট কমন নেওয়া যায়, ওয়াই ডট স্কোয়ারটা কমন নিলে থাকে কি, এখান থেকে শুধু এক্স স্কোয়ার থাকে মাইনাস এখান থেকে শুধু এ স্কোয়ার থাকে, আর নিচে ওই পাশে এ স্কোয়ার। ওকে, এখন এইটা ওয়াই ডটের সাথে গুণ, ওই পাশে গেলে ভাগ হয়ে যাবে, তাহলে শুধু ওয়াই ডট স্কোয়ার সমান কি লেখা যায়, এ স্কোয়ার ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এতটুকু তো আমরা আশা করি বুঝতে পারছি না। এখন আমার কাছে আছে ওয়াই স্কোয়ার, যেই স্কোয়ারটাকে আমি ওই পাশে নিলে রুট হয়ে যায়, তাহলে আমরা একটা কাজ করি, এটাকে ওয়াই ডট লিখে দিতে পারি। ওয়াই ডট ওই পাশে যদি রুট হয়ে যায়, তাহলে এ স্কোয়ার আছে উপরে আর নিচেরটা আছে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। দেখেন দুইটাকে রুট আমি সেপারেট করে দিলাম, তাহলে এ স্কোয়ার আর রুটে কি হয়ে চলে যায়, দেখেন এই জন্য উপরে শুধু এ থাকে আর নিচের রুটটা থেকে যায়। এইটা হচ্ছে এই পর্যন্ত আমরা নিয়ে আসছি। ওকে, তো আমি এবার এই পাশে একটু লিখতে চাই, এটুকু আশা করি আপনারা তুলে নিছেন। তো আমি এখান থেকে শুরু করতে চাই, আমি একটু লিখে নিই, ওয়াই ডট সমান সমান এ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এইটা হচ্ছে আমার এইটুকু। এখন আমি কি করব, আমি ওয়াই ডটের পরিবর্তে চাইলে কি লিখে দিতে পারি, ডি ওয়াই বাই ডিএক্স, কারণ আমরা জানি এক্সের সাপেক্ষে একবার করানো হলে একটা ডট হয়, এই জন্য। আর এই পাশে যা আছে তা আমরা লিখে দিতে চাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার নাকি। এইবার আমরা একটা কাজ করি, এখানে একটু লিখে দিই বাংলায়, যে এখন আমরা এই অংশটুকুকে সমাকলন করব। এখন সমাকলন করে পাই, এখন সমাকলন করে পাই। সমাকলন করলে কি হবে এটা দেখেন, এটা হয় সমাকলন চিহ্ন ডিওয়াই বাই ডিএক্স, আর এটা সমাকলনের ডিএক্সটা, এক্সট্রা ডিএক্সটা কিন্তু সমাকলনের ডিএক্স। আর এই পাশে কি আছে দেখেন, এইটা হচ্ছে আমাদের আচ্ছা এইটা থাকুক, পরে আনি, এ ডিভাইডেড বাই রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর এইখানে একটা সমাকলনের ডিএক্স। তো এতটুকু আমরা সমাকলন করলে পাই। আমি এবার এই পাশে চলে আসব। তো এখন এই রাশিটাকে কি করা যায়, এখানে দেখেন এই ডিএক্স ডিএক্স বাদ থাকে কি সমাকলন ডিওয়াই। ওকে, আর এই পাশে থাকে কি দেখেন, এটা হচ্ছে ধ্রুবক, তো ধ্রুবক বাইরে চলে আসবে বাইরে, আর এই ডিএক্সটা উপর এর সাথে এখানে 1 না লিখে আমরা 1 লিখে দিতে পারতাম, তো 1টা লিখলে আসলে অতটা ভালো লাগে না, তো আমরা একটু ডিএক্সটাই উপরে নিয়ে আসি। 1 না লিখে এখানে ডিএক্সটা সাইডের থেকে উপরে নিয়ে আসলাম, একই বিষয়, এটা কোনো চেঞ্জের কিছু নাই। এইবার ডিওয়াইকে করলে শুধু ওয়াই থাকে সমাকলন করলে এটা। ওকে,
এইটুক করলে শুধু ওয়াই থাকে। এখন এই পাশে যেহেতু এ আছে, এইটা থেকে গেল, কিন্তু মজার বিষয় হচ্ছে এইটুকু করলে সমাকলন কি হয়, এইটা আপনারা ক্যালকুলাস 1-এ পড়ছিলেন। ক্যালকুলাস 1, তো ক্যালকুলাস 1-এ আপনারা অনির্দিষ্ট যোগজ বা অনির্দিষ্ট ইন্টিগ্রাল পড়ছিলেন। সেখানে একটা সূত্র ছিল এরকম যে এই সূত্রটাই আসছিল, হ্যাঁ একবারে এই সূত্রটাই ছিল। এই সূত্রটা ছিল এরকম যে dx রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এইটাকে ছিল এরকম যে কস হাইপারবোলিক ইনভার্স এক্স বাই এ প্লাস ধ্রুবক সি। এইটা হচ্ছে আমাদের এই সমীকরণ, মানে এইটার সূত্র ক্যালকুলাসের। এটা আপনাদের ক্যালকুলাস বইয়ে আছে, আপনারা অনির্দিষ্ট যোগজের চ্যাপ্টারে গেলে আপনারা দেখবেন হয়তো 21 নাম্বার যে সূত্রটা সেটা দেওয়া আছে আপনাদের বইয়ে, আপনারা দেখে নেবেন। এইটাকে করলে ডাইরেক্ট সূত্র এটা। তো এইখানে আমি এখানে আর মানে ভেঙে দেওয়ার বোঝানোর কিছু নাই, কারণ এইটার সূত্রটাই আমি ডাইরেক্ট এখানে লিখে দেবো এখন। তো খেয়াল করেন এইটুকের সূত্র যদি এইটা হয় তাহলে আমরা এটা লিখে দিই। যেহেতু এইটা সামনে আছে থাকুক, আমরা কি লিখবো এখন, আমরা লিখবো আমরা লিখবো কস হাইপারবোলিক ইনভার্স, কস হাইপারবোলিক ইনভার্স। দেখুন এক্সটা আর ওই নিচেরটা নিয়ে কাহিনী, এক্স সামনে তাই এক্স উপরে, এ পিছনে তাই এ নিচে দিলাম, প্লাস এখন যেই ধ্রুবকটা এখানে সি নিচে আমরা এখানে বি নিব, শুধু এইটুকুই তফাৎ, এখানে বি নিব। এখন আপনাদের মনে প্রশ্ন হতে হ্যাঁ ভাই এইখানে আবার কি করলেন, সি নিলে, এখানে সি নিলে কি সমস্যা হতো? কোনো সমস্যা নাই, সি নিলেও হতো, কারণ এখানে দেখেন আমরা শুধু একটা জিনিস নিছি, এ নিছি। আমাদের এই অঙ্কের মধ্যে অটোমেটিক্যালি আমরা এ মানে নিয়ে ফেলছি, আমাদের এ চলে আসছে। তো আমরা একটা ধ্রুবকটা এর কাছাকাছি বি হিসাবে নিয়ে নিলাম। ওকে, আপনারা যদি সি দেন তাও হবে, তবে আমার কথা হচ্ছে বি দিলেই হবে। অর্থাৎ এইটা একটা সমাকলন ধ্রুবক বা ইন্টিগ্রেশন ধ্রুবক। তো এই যে লাস্টের যে লাইনটা আমরা পেলাম, এই যে লাস্টের যে লাইনটা পেলাম, এইটাই হচ্ছে আমাদের ক্যাটেনারি সমীকরণ। এটাই হচ্ছে ক্যাটেনারি সমীকরণ, ক্যাটেনারি সমীকরণ বা এটা হচ্ছে আমাদের ন্যূনতম তল নির্দেশকারী সমীকরণ, যেটাই বলি। আমাদের এইটুকুই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই প্রশ্নটার অ্যান্সার এতটুকুই। আপনারা এটা সুন্দর করে খাতায় নোট করে ভালো মতো প্র্যাকটিস করে নেবেন। তো পরবর্তী ক্লাসে আপনাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।